আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে এলাম রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধনের আজকের পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন একজন উদ্যোক্তা আপু। প্রতি পর্বে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে যারা আমাদের এই সমাজে তাদের নিজেদের প্রতিভা বিকাশ করছে, পাশাপাশি আরো অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে, কথা দিয়ে বা কাজ দিয়ে যে কোনো ভাবে হোক না তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, এরকম মানুষদের সাথে কথা বলি, চেষ্টা করি তাদের কাছ থেকে কিছু শেখার। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আমরা এমন একজন আপুর সঙ্গেই কথা বলবো, পরিচিত হব। তো চলুন আজকে আর সময় নষ্ট না করে চলে যাই আমাদের সেই অতিথির কাছে, তার কাছ থেকেই শুনি তার নাম এবং সে কি কাজ করছেন, কিভাবে আমাদের এই সমাজে নিজের অবদান রাখছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপু, একটু আপনার নাম এবং আপনি কি করেন ছোট্ট করে একটু বলবেন, তারপরে আমরা আপনার বিস্তারিত কথা শুনবো। আমি মাহমুদা শিলা। কাজ করছি টাইডাই বাটিক এখন বার্থডে কেক প্রজেক্ট এগুলো নিয়ে সব আর কি আমি নিজের হাতে সবকিছু ডিজাইন করি বাটিক। মানে আপনি বাটিক নিয়ে কাজ করছেন, বাটিকের তো টাই ডাই তো বাটিকেরই একটা নাম, এবং এইসব ডিজাইন গুলো আপনি নিজে করেন? জি আপু, টাইডাই বাটিক শুধু বাটিক তো অনেক ধরনের আছে। বাটিক আছে, টাইডাই বাটিক আছে। আমি টাইডাই বাটিকের যে টাইডাই বাটিকটা স্টুরি বাটিক ওইগুলো আমি এটা নিয়ে শুরু কাজ করছি। এটা আমি নিজের হাতে সব ডিজাইন করি একটু মানে কাপড় সংগ্রহ থেকে শুরু করে আচ্ছা, ডেলি রং করার কাজ সবকিছু আমি নিজেই আহ, করি। আমাদের খুবই ভালো লাগছে যে আজকে আমরা এমন আরেকজন মানুষকে পেয়ে গেছি যিনি দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন। আমরা কিন্তু অনেক উদ্যোক্তা আপু ভাইদের সাথে কথা বলি, কেউ দেশীয় পণ্য, কেউ বিদেশি পণ্য, কেউ বা অন্য সেক্টরে কাজ করছেন, তবে যারা দেশের পণ্য নিয়ে কাজ করে, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বলি বা দেশের ভালোবাসার জায়গা থেকে বলি, দেশীয় পণ্যের অবদান অনেক বেশি। আর দেশীয় পণ্য নিয়ে যারা কাজ করেন তাদের প্রতি শ্রদ্ধাটা অটোমেটিক্যালি আমাদের বেড়ে যায়। তো আপুকে জানতে চাচ্ছিলাম, এই যে যে আপনি কাজ করছেন টাইলের বাটিক নিয়ে, আম, আপনি এই কাজের শুরুটা কিভাবে হলো, কতদিন আগে এবং কিভাবে শুরু করলেন? আমার কাজের শুরুটা হয়েছে 2019 সাল থেকে। মানে যেখানে আর কি আমি প্রথম প্রশিক্ষণ নিয়েছি। 19 সালে আচ্ছা। জাতীয় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে ওনারা প্রজেক্ট শুরু করেছিল। ওইখানে মহিলাদের নিয়ে বিভিন্ন ধরনের টেলারিং বলেন, বাটিক, ব্লক, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল। আর মধ্যে আমার ছোটবেলা থেকে হচ্ছে বাটিকের প্রতি খুব আকর্ষণ, মানে বাটিকের ড্রেস পত্র পছন্দ করতাম। প্লাস এটার প্রতি আমার অনেক বাটিক আগ্রহ। শব্দ, বাটিক নামটা আসলে আমার কাছে কেন জানি মনে হয় আরাম, মানে বাটিকের যে কোনো কাপড় বলি, মানে চিকির শাড়ি যেটাই বলি না কেন, আরাম শব্দটা আগে চলে আসে আমার কাছে। জি, জি। আচ্ছা, তারপরে কিভাবে শুরু করলেন? জি, 2019 সালে আমি প্রশিক্ষণ নিয়ে 2019 থেকে 20 পর্যন্ত হচ্ছে আমি নিজেদের জন্য, আত্মীয়-স্বজনকে গিফট করার জন্য, মানে অনেক নিজের হাতে যে কাজটাকে মানে সুন্দর করার জন্য নিজের জন্য নিজে মানে কাজ করতাম। সবাইকে গিফট করতাম, নিজের জন্য করতাম, ঘর গুছিয়ে দিতাম। মানে এভাবেই আরকি শুরু হলো। তারপর হলো জার্নিটা হচ্ছে আমার করোনাকালীন থেকে। 2021 সালে এপ্রিল থেকে আমার এই যে এপ্রিলে 14 তারিখ আসলে হচ্ছে আমার 5 বছর পূর্ণ হবে। আমার তাও উদ্যোক্তা কিন্তু লাইফ। একটা লম্বা জার্নি, 5 বছর জি, মানে কিন্তু একটা লম্বা জার্নি। এই যে আপনি একটা প্রশিক্ষণ নিলেন, প্রশিক্ষণ নেওয়ার পরে আবার বিজনেস অলরেডি শুরু করে দিয়েছেন। তো আমি যতটুকু জানি যে আপনি বিবাহিত এবং আপনার বেবি রয়েছে। এই প্রশিক্ষণ নেওয়াটা কি আপনার বিবাহিত জীবন শুরু করার পরে না আগে? আমার প্রশিক্ষণটা শুরু হয়েছিল আপু বিবাহিত জীবনের পরে। আমার হচ্ছে লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার প্রথম একজন বাচ্চা হয়েছিল। তারপর ওই বাচ্চা আল্লাহ নিয়ে গিয়েছিল। ওই যে আমি একটা ট্রমাটাইজড হয়ে গেছিলাম। ওইটা থেকে বেরোনোর জন্যই মূলত আমি মানুষের সাথে মিশার জন্য বা কোনো একটা কাজে থাকার জন্যই মূলত আমি বাটিকের কাজটা শিখতে গিয়েছিলাম। ওইখান থেকে শিখে নিজের জন্য তো কাজ করেছি। তারপর হচ্ছে 20 সালের অক্টোবরে হচ্ছে আমার বাচ্চাটা আবার দ্বিতীয় বাচ্চা মানে পৃথিবীতে আসছে আর কি। আসার পরে আচ্ছা, ওর আলহামদুলিল্লাহ। জন্য টুকিটাকি কাজ শুরু, মানে ড্রেস বানাচ্ছি, ইয়া করছি। তখন এই তো করোনাকালীন সময় শুরু হলো 20 সালে। এরপরে আচ্ছা, 21 সালের এপ্রিলে যখন মানে সবাই দেখলাম যে উদ্যোক্তা হচ্ছে বা সবাই বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছে,
করোনাকালীন সময়, তখন আমি ভাবলাম যে আমিও তো পারি, তাহলে আমি তো শুরু করলে পারি। আর আমার বাচ্চাটা হচ্ছে আমাকে উদ্যুক্ত হওয়ার স্বপ্ন দেখাইছে। যখন বেবির জন্য ড্রেস করতে গেছি, তখন ছোট ছোট কিউট ড্রেস করতেছি, ওর জন্য ফতুয়া বানাচ্ছি, এগোচ্ছি। তখন ভাবলাম যে অল্প অল্প ছোট ছোট ড্রেস বানাইলে তো আমার সময় কম লাগবে। সো কেউ যদি চায় আমি দিতে পারবো অল্পতে। তখন শুধু আমার হাজবেন্ড হচ্ছে আমার সবচেয়ে ভরসার জায়গা, যে আমাকে সবসময় সাপোর্ট করে। উম, উদ্যোক্তা হওয়ার আগেও সাপোর্ট করেছে, যখন ট্রেনিং নিয়েছি তখন থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ও আমার সবচেয়ে বড় সঙ্গী। সাপোর্টের, মানসিক ভাবে, শারীরিক, মানে সব দিক থেকে ও আমাকে সাপোর্ট করছে। তখন শুধু ওকে আমি বললাম যে সবাই এরকম করছে, তো আমি যেহেতু আমার ক্রিয়েটিভিটি পারি, তাহলে আমি শুরু করি। শুধু একটুকু বলেছি, ও আমাকে বলেছে ঠিক আছে, তোমার যদি ভালো লাগে করো। এই যে আমার ইন্সপায়ার, বা আমার সন্তানের জন্য কিছু করতে, যে আমার সন্তানের মুখটা দেখার পর যে আমার একটা মানে অন্যরকম একটা মানে অনুভূতি সৃষ্টি হয়েছে, বা আমি মনে হয়েছে যে আমি পারবো এখন, মানে আমার সবকিছু আমি পারবো আমার সন্তানের দিকে তাকিয়ে। আর আমার হাজবেন্ড যেখানে বলছে যে না করো, আলহামদুলিল্লাহ, মানে তখন থেকে আমার শুরু। ভেবেছিলাম ছোট ছোট জিনিস যে মানে কাজটা শুরু হয়েছে, যখন বেবিদের জন্য ড্রেস তৈরি করলাম, বেবিদের মারা বলতেছে আমাদের জন্য দেন, আমাদের আত্মীয় স্বজনের জন্য দেন, মানে এইভাবে আসলে শুরুটা হয়ে এখন আল্লাহ রহমতে অনেকটা অন্যরকম খুবই পর্যায়ে। ভালো লাগলো। এখন আপনি আসলে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? শুধু কি বাচ্চাদের ড্রেস, নাকি সাথে আরো কোনো কিছু তৈরি করেছেন? বাচ্চাদের ড্রেস নিয়ে আপু শুরু যে মাসে করেছিলাম, আল্লাহ রহমতে ওই মাস থেকে আমার বড়দের ড্রেস নিয়ে কাজ করা শুরু করা লাগছিল, কারণ চাহিদার জন্য। আচ্ছা সবাই বাচ্চাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কম্বো ড্রেস চাচ্ছিল, বলছিল যে ফ্যামিলি কম্বো এই করে যে দেন যখন। আচ্ছা জি আচ্ছা, আপু। খুবই ভালো বিষয়। এই যে আপনি এত প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এগুলো কি আপনার সব স্টক প্রোডাক্ট থাকে, নাকি হচ্ছে আপনি অর্ডার বেসিসে কাজ করেন, অর্ডার পাওয়ার পরে তৈরি করেন, কোনটা? আমার প্রথম দিকে যেরকম 22-23 পর্যন্ত আমি হচ্ছে যখন 1 গজ বা হাফ গজ কাপড়ের অর্ডার আসতো, ওই মুহূর্তে আমি কাজ করে দিতাম, পুরাটাই ছিল আমার কাস্টমাইজ কেস। তখন আর আমি কাস্টমাইজ কাজের জন্য বসে থাকি না। আমার চাহিদা যখন বেড়ে গেছে, সবাই রিপিট কাস্টমার, আমার মূলত আলহামদুলিল্লাহ 90% এর মধ্যে সবাই রিপিট কাস্টমার, মানে 100 এর মধ্যে 90% হচ্ছে আমার রিপিট কাস্টমার। মানে যারা নেই তাদের এই সবসময় অর্ডার থাকে। পরে একসাথে দেখলাম যে না, আমার তো এভাবে হয় না, যখন অর্ডার আসে। আর আমার যেহেতু ছোট বাচ্চা, বাচ্চার বয়স 8 মাস থেকে আমি কাজ শুরু করেছি। আর বাটিকের কাজ যেহেতু রঙের কাজ করতে হয়, বাদাবাদের কাজ করতে হয়, সেটা ডেলিভারি দিতে হয়, মানে অনেক প্যারা, মানে যেই প্যারার মানে নাই কোনো শেষ। যে বাচ্চাকে নিয়ে ওই সময় হ্যাঁ, ইনস্ট্যান্ট কাজ করে দেওয়া অনেক থেকে এক একদিন 2 দিনের মধ্যে ঈদের ড্রেস গুলা বা বিভিন্ন অফিস আদালতে যেগুলা যায়, যে স্টাফদের জন্য ড্রেস আমাকে খুব অল্প সময়ের জন্য করে দিতে হয় বলে এরকম। না, আমি ভাবলাম যে না, আর এরকম করা যাবে না। তখন আস্তে আস্তে সাহস জুগিয়ে আমি একটা দুইটা করে স্টক করা শুরু করলাম, যে যে স্টক করে দেখি যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ, এখন আর আমি আপু কাস্টমাইজের জন্য বসে থাকি না, সবসময় স্টক করা থাকে। আর স্টকের মাধ্যমে যদি ফুরিয়ে যায় আবার করি, আর যদি কেউ এক্সেপশনাল ভাবে আর কাস্টমাইজ বলে, তখন আবার কাস্টমাইজ করে দেয় এরকম। বা অনেক সময় দেখা এটা যায় আমার কাছে খুবই 2টা ড্রেস আছে, তো 5টা ড্রেস বা 6টা ড্রেস চাইলো, ওই ক্ষেত্রে আমাকে 4টা ড্রেস আরো রেডি করে দিতে হয়। কিন্তু পুরাটাই মূলত আমার খুবই ভালো কাস্টমাইজ। লাগলো। এই যে যে আপনি কাজ করছেন, এখন আপনার স্টক প্রোডাক্ট আছে, তো এখন এই যে টাই ডাই বাটিকের যে বিষয়টা, এটা কি আপনি একাই করছেন, নাকি আপনার কোনো কারখানা তৈরি হয়েছে, আলাদা কোনো কর্মী বা লোক রেখে কাজ করাচ্ছেন? প্রথম দিকে আপু আমি 3 বছর হচ্ছে একা একা কাজ করেছি, তারপর 2 বছর থেকে একজন ছিল। আর এই বছর থেকে আবার আরেকজন, মানে 2 জন আমার সাথে এখন মোটামুটি একটু বাদার কাজ, মানে টুকটাক ওদেরকে দিয়ে যেটা হবে, বা আমার কাপড় নষ্ট হবে না। আমি মূলত সবসময় চিন্তা করি যে আমার কাপড়টা নষ্ট হবে, যেহেতু কাস্টমাইজ কাজ থাকে, মানে অনেক টেনশনের একটা কাজ থাকে, যে একটা কাপড় নষ্ট হলো মানে নষ্ট, মানে এরকম। আর আমরা যেহেতু ছোটখাটো উদ্যোক্তা, আমাদের অল্প জিনিস লস মানে অনেক কিছু। আর যারা বড় উদ্যোক্তা বা অনেক কি মানে তৈরি করা হয়, ওইখানে 5টা ড্রেস নষ্ট হলে সমস্যা নাই, কিন্তু আমাদের জন্য 1 গজ কাপড় নষ্ট হলেও এটা অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ছোট উদ্যোক্তাদের পুঁজি কম থাকে, যে কারণে পুঁজি কম থাকলে তাদের অনেক মানে আশঙ্কা থাকে। তাদের প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে তাদের অনেক বড় প্রবলেমও হতে হয় অনেক সময়। তো সেই জায়গা থেকে আপনার এই চিন্তাধারাটা একদমই স্বাভাবিক। তবে এটা খুবই ভালো বিষয় যে আপনি একা শুরু করে এখন আপনি 1 জন থেকে 2 জন আপনি আপনার সহকর্মী নিতে পেরেছেন, যে আপনার মাধ্যমে তারা উপকৃত হচ্ছে। এই যে যে আপনি কাজ করছেন, আপনি স্টক প্রোডাক্ট তৈরি করছেন, এই যে যে আপনার মানে একটা মেয়ে বাচ্চা রেখে নিয়ে আপনি কাজ করছেন, এই জন্য কি আপনার কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে? আপনি ইতিমধ্যে বলেছেন যে আপনার হাজবেন্ড হচ্ছে আপনার সব থেকে বড় সাপোর্ট,
হাজবেন্ডের বাইরে আমাদের তো সমাজ নিয়ে চলতে হয়, সমাজের মানুষজন অনেকে অনেক রকমের কথা বলে, সেই ধরনের কোনো খারাপ অবস্থার মুখোমুখি হতে হয়েছে? আসলে আপু আমার কাজটা সম্পূর্ণ ঘর ভিত্তিক, তো মানে বাহির ভিত্তিক আমার কাজ না, মানে আমি ঘরের মধ্যে আমার সব কাজটা করি, তো এই জন্য ওইরকম কোনো সামাজিক প্রতিবন্ধকতা এখন পর্যন্ত আমাকে বইতে হয়নি আর কি। মানে আমি তো বাসায় ধরেন কাজ করছি, বাসায় রং করার কাজ করছি, মানে আমি বাসায় বসে কাজটা করছি দেখে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেভ আছি। এখন ভবিষ্যৎটা আল্লাহ, মানে আল্লাহর উপর নির্ভরশীল। আর আপনি যেটা এটা বললেন যে অবশ্যই এই যে আপনি কাজ করছেন, মানে আস্তে আস্তে আপনার উদ্যোগ বড় হচ্ছে, এখন আপনার চিন্তাটা কি, মানে আপনার উদ্যোগকে আম, এই আপনি যে কাজ করছেন এই কাজের এই জায়গায় আপনাকে এবং আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আপনি কোন জায়গায় দেখতে চান ভবিষ্যতে? উম আল্লাহর রহমতে আপু আমার এখন যে অবস্থান বুঝছেন, মানে আর কি এখন আমার যে অবস্থা, এই অবস্থাতে আমার অনেকগুলো কর্মী নিয়ে আসলে কাজ করা দরকার। যেটা আপনি বললেন যে প্রতিষ্ঠান, আসলে প্রতিষ্ঠান না, এগুলো তো একটা সেপারেশন জায়গা, ঘর থেকে বাইরে হয়ে ওইরকম কোনো দরকার। কিন্তু বাচ্চার মাঝে তো অনেক, আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের সংসার, বাচ্চা সবকিছু সামলিয়ে যেহেতু চলতে হয়, এই জন্য আমি ওইরকম বড় কোনো ডিসিশন এখন পর্যন্ত নিতে পারিনি, কিন্তু আমার নেওয়া দরকার, চাহিদা অনুযায়ী আমার নেওয়া দরকার। কিন্তু আমি এখনো নিতে পারিনি, আমার বাচ্চাটার দিকে তাকিয়ে, আমার সংসারের দিকে তাকিয়ে ইনশাল্লাহ এক সময় আল্লাহ যদি আমাকে রহমত করে, আমার নিজের পথে সৎ থেকে নিজের পরিশ্রম দিয়ে একটু মানে অন্যরকম ভাবে আরেকটু সাজানোর ইচ্ছা আছে। আল্লাহ যদি আমার উপর সহায় হয়। অবশ্যই আপু আমরা দোয়া করি। আসলে সবাই তো অনেক বড় উদ্যোক্তা হয়ে ওঠে না শুরুতেই, কিন্তু এই যে যে ছোট করে কাজ শুরু করা, এটাই কিন্তু অনেক বড় সাহসের ব্যাপার। এই ছোট থেকেই মানুষ আস্তে আস্তে আরো বড় হয়, আরো অনেক কাজের বিস্তৃতি ছড়ায়। আপনি ইনশাল্লাহ সেরকম অনেক বড় একটা জায়গায় পৌঁছাবেন। এই যে যে আপনি কাজ করছেন, আপনার এই যে যে কাজের জায়গাটা, এখন তো আপনি কাস্টমাইজ অর্ডার নিয়ে কাজ করছেন, তো এইগুলো আপনি আরো ছড়াতে চাচ্ছেন। এই যে শুধুমাত্র টাইডাই বাটিক, আপনি কি এর বাইরে আর কোনো কিছু, মানে বাটিকের তো অনেকগুলো সেক্টর আছে, আমরা যতটুকু জানি মোম বাটিক আছে, তারপরে চুনি বাটিক আছে, আরো অনেক রকমের বাটিক আছে, তো আপনি এইগুলো নিয়েও কি কাজ করবেন নাকি শুধু একটা জায়গায় আপনি সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন? আসলে আপু ওই যে বললাম না যে আমরা ঘরে থেকে যেহেতু কাজ করি, মোমবাতিটা হচ্ছে অনেক প্রসারিত একটা জায়গা নিয়ে কাজ করতে হয়। যখন আমি কারখানা দিব, হয়তো বা আমি কয়েকজন কর্মী খাটাবো বা আমার অনেকটা স্পেস হবে, ওই মুহূর্তে আমি মোমবাতিটা নিয়ে কাজ করতে পারবো। মানে এটা অনেকগুলা ধাপ আছে মোমবাতিটা আসলে, বুঝছেন? মানে এই জন্য আমি মোমবাতিটা এখন নিয়ে কাজ করছি না, এই যে শুধুমাত্র টাইডাই বাটিকটা, শিবুরি বাটিক, চুনরি, এগুলো সব হচ্ছে টাইডাইয়ের মধ্যে পড়ে। আর মোমবাতিকটা আলাদা, আর টাইডাই হচ্ছে আলাদা। শিবুরি, চুনরি, মানে এটা এটাই মানে বাংলায় যে, মানে যে টাইপোগ্রাফিটা, এটা নিয়ে আপাতত আমি কাজ করছি, যেহেতু আমি ঘরে বসে কাজ করছি। যখন আমি অন্যান্য অনেক কর্মক্ষেত্রে বাহিরে কোনো অবস্থানে আমার জায়গাটাকে আমি সেপারেশন করতে পারবো, তখন আমি অন্যান্য সব বাকি নিয়ে কাজ করতে ইচ্ছে আছে। আর বুটিকের পাশাপাশি কিন্তু আমি বললাম আমি কিন্তু খাবার আইটেম নিয়েও কাজ করছি, যেরকম হোম কেক, ফ্রোজেন আইটেম, এগুলোও কিন্তু আমার হরলিক্স, এগুলো কিন্তু আমার উদ্ভিদ লাইফের মধ্যে আছে, মানে উদ্ভিদের আচ্ছা, তার মধ্যে। মানে আপনি আরো একটা সেক্টরে কাজ করছেন। আপু আমার কিন্তু জানা হয়নি যে আপনার উদ্যোগের নামটা কি। রঙের ছোঁয়া। রঙের ছোঁয়া, মানে নামটাও আসলে আপনার কাজের সাথে একদমই পারফেক্ট। আপনি যেহেতু রং নিয়ে কাজ করেন, টাইডাই বাটিক তো রঙেরই খেলা, আর রঙের ছোঁয়া কাজের সাথে নামের খুব সুন্দর একটা মিল আছে। তো এই যে যে আপনি বললেন যে আবার কিছু ফুড আইটেমের কথা বললেন, মানে এগুলো কি একসাথে এখনো করছেন? জি আপু, ওর সাথে মানে আমার চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, রেগুলারলি আমার খাবারের আইটেমের অর্ডারও থাকে। কিন্তু আমি ওইটার জন্য আলাদা কোনো পেজ খুলিনি, মানে আমার একটার মধ্যেই আমি সব কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছি। খুবই ভালো। এই আপনি উদ্যোগটা পরিচালনা করছেন, এটা আপনি কোন জায়গা থেকে উদ্যোগটা পরিচালনা করছেন, ঢাকা না ঢাকার বাইরে আছেন? আমি ঢাকার বাহিরে অবস্থান করছি আমার হাজবেন্ডের চাকরির জন্য, আমি মাগুরা সদর থেকে কাজ করছি আর কি। মাগুরা সদর, এই যে যে আপনি মাগুরা সদর থেকে কাজ করছেন, জি আপনার তো আপু। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে, তো সেই অর্ডার গুলো ডেলিভারি প্রসেসটা কিভাবে আপনি দেন? ডেলিভারি নিয়ে কোনো সমস্যা করতে হয় আপনাদের? না আপু, আমি যেহেতু একটা জেলা শহরে অবস্থান করছি, সদরে অবস্থান করছি, এখান থেকে ডেলিভারি ময়মনসিং নিয়ে মানে নিয়ে যায় আমার, এরকম কোনো ডেলিভারিতে কোনো ঝামেলা হচ্ছে না। আর ফুড আইটেম গুলা
আশেপাশের এলাকাতে মানে হয়তো ওরা দেখা যায় বাসা থেকে নিজেরা এসে নিয়ে যায়। আর কাপড়টা শুধুমাত্র আমি ডেলিভারি ম্যানকে দিয়ে মানে পাঠিয়ে দিই আরকি। কুরিয়ার দিই। কুরিয়ারের লোকেরা এসে আমার এখান থেকে নিয়ে যায় কাপড়ের সব পার্সেল গুলো। আচ্ছা, এটি সবাই তো আসলে নিজের জায়গাটা আস্তে আস্তে বড় করতে চায়। আপনি যেহেতু বাচ্চা ছোট, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আপনি বড় একটা কারখানা করবেন। তারপর হচ্ছে আপনার কাজগুলো আরো মানে সুদূর প্রসারী হবে। তো আমরা একটা জানি যে প্রচারের প্রসার। তো আপনি যেহেতু ঢাকার বাইরে থেকে কাজ করছেন, তো এই বাইরে থেকে কাজ করে আপনার প্রোডাক্ট সারা সবারই চাহিদা থাকে, মানে চাওয়া থাকে যে সারা বাংলাদেশ বা দেশের বাইরে পর্যন্ত তার প্রোডাক্ট পরিচিতি যে হবে। তো সেই জায়গা থেকে আপনার বিজনেস প্রসার করা বা আপনার প্রোডাক্ট গুলোকে পরিচিত করার জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করেন, সেটা কিভাবে আপনি সকলের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দেন? আমার তো এই যে পেজ বললাম রঙিন ছোঁয়া আছে, ওই পেজ থেকে আমি সবসময় আপডেট দিচ্ছি। আমার নিজের প্রোফাইল থেকে আপডেট দিচ্ছি। বিভিন্ন গ্রুপের মাধ্যমে জয়েন আছি বিভিন্ন গ্রুপে। ওইখান থেকে পোস্ট করছি। এভাবে মূলত আমার কাজের মানে প্রসারটা করছি আরকি। আচ্ছা, মানে পুরোটাই অনলাইন ভিত্তিক, নিজের পেজ আইডি এবং হচ্ছে বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করছেন। জি আচ্ছা, এই আপু। বিষয়টা খুবই ভালো। আপনার কাছে তার মানে এই যে গ্রুপ ভিত্তিক যে ফেসবুক প্রচারণা, এই জিনিসটা আপনার কাছে বেশ পজিটিভ মনে হচ্ছে, তাই তো? জি আপু, জি। আমি খুব অল্প আপনি সংখ্যক কিছু জি আপু। বলুন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন। আমি খুব অল্প সংখ্যক কিছু গ্রুপের সাথে এড আছি। মানে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর নিজের প্রোফাইল, নিজের মানে পেজ এই। আর যেহেতু আপু আমি নিজে কাস্টম এইবার মানে সব ডিজাইন করি তো এজন্য আমাকে মানে উম, অল্প সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করে চলতে হয়, কাজটাও করতে হয়, ওই দিক থেকে আমাকে অনলাইনে সময় দিতে হয়। এই আর কি, মানে নিজের হাতে কাজ করলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, যে পরিশ্রমের মানে নিজে একা হাতে সামলাতে গেলে অনেক কিছু মানে মেনটেন করতে হয়, যেটা অনেকটা অবশ্যই আপনি একটা সময় অনেক পরিধি বাড়বে, অনেক লোকজন হবে, তখন আরো অনেক ভালো কাজ করতে পারবেন। এই যে আপনি এতদিন ধরে কাজ করছেন, কাজের ব্যক্তিটা তো বেশ লম্বা, 5 বছর মানে অনেক সময়। তো আপনার তো বলতে গেলে একটা ওয়ার্কিং ওম্যান, আপনি একজন উদ্যোক্তা, আপনার মা, স্ত্রী, মা, সন্তানের বাইরেও আপনার একটা পরিচয় হচ্ছেন। আপনি নিজের রঙের ছোঁয়া নামক একটা মানে পেজ পরিচালনা করছেন, এটা আপনার আর একটা সন্তানের মতো। এই জায়গায় থেকে সমাজে আমাদের আরো অনেক মানুষ আছেন যারা আসলে এখনো কিছু করে ওঠার সাহস করতে পারছেন না। আপনি কিন্তু অনেক ছোট একটা বাচ্চা নিয়ে অনেক কাজ করছেন। অনেকেই হয়তো সাহস, তার হয়তো পুঁজি আছে, তার সুযোগ আছে, কিন্তু সাহসের মানে অভাবে সে কিছু করতে পারছে না। এই ধরনের মানুষদের উদ্দেশ্যে আপনার কি কোনো কিছু বলার আছে? আসলে বলার আছে বলতে পরামর্শ দেওয়ার কিছু নেই। শুধু আমি আমার অবস্থান থেকে বা আমার রিয়েল লাইফের অনুভূতি থেকে আমি বলব যে পরিশ্রম বিকল্প আসলে কিছু নেই। আর আমাদের চিন্তা করতে হবে, চিন্তার সাথে সাথে সেটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু ঢিলে করা যাবে যে যে আজকে করব, কালকে করব, বা আমি পারবো কি পারবো না। আমার কাছে হচ্ছে তোমার যদি ক্রিয়েটিভিটি থাকে, সাহস থাকে, সাহসের উপরে কিছু নেই। শুধুমাত্র সাহসই তোমাকে চিন্তা দিতে হবে। মানে সাহস করবে, চিন্তা করবে, কাজে লেগে যাবে। আর মানে পরিশ্রম করবে। পরিশ্রমের বাইরে কিছু নেই। আর উপরে তো আল্লাহ আছে। আল্লাহ সাহায্য করবে আর আমাদের পরিশ্রম করতে হবে। ২ এর মধ্যে ইনশাআল্লাহ একটা ভালো কিছু হয়ে যায় বা হবে। এটা খুবই ভালো একটা কথা বলেছেন। এখন আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা আপনাদের মতো উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, অনেকেরই অনেক ধরনের বিজনেস, অনেক ধরনের কথা আমরা শুনেছি। তো সেই জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা বলি বা আমাদের দেশের সরকারের পট পরিবর্তন যেভাবেই বলি না কেন, এই বিষয়টা কিন্তু অনেক সময় আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের কাজের উপরে বড় একটা ইফেক্ট পড়ে। তো আপনি যে যতটুকু আপনি খুব ছোট পরিসরেও যদি কাজ করে থাকেন, সেটা অবশ্যই আমাদের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে। তো সেই জায়গায় কি আপনি কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, বা আপনার কাছে মনে হচ্ছে যে আগে যেরকম কাজ করতেন সেই জায়গা থেকে বিগত 2 বছর বা 3 বছর একটু ব্যতিক্রম কিছু হচ্ছে? আসলে বেসিক কিছু হচ্ছে বলতে রাজনৈতিক প্রভাবটা বলতে পারবো কিনা জানি না। তবে মানুষ আ ব্যবসা করতে এসে বা উদ্যোক্তা হতে এসে
আসলে সততা যে অনেক বড় একটা জিনিস, যেটা নাকি অনেকে ধরে রাখতে পারে না, ধরে রাখে না। ভাবে যে আমি একটু পণ্য স্টক করলাম, মানে অনেক সবাই কিন্তু নিজ হাতে কাজ করে না। ধরেন কাঁচামাল সংগ্রহ থেকে ডেলিভারি পর্যন্ত সবাই কিন্তু এই কাজ করে না। মূলত আমরা এখন কি করি যে স্টক করেই কিন্তু তখন আবার সেল করা শুরু করি। এই যে অল্প সময়ের খুবই তাড়াহুড়ার মাধ্যমে কাজ করি, বা আমরা দেখা যায় যে কি করি, ডেলিভারির মাধ্যমে আমরা ওই যে স্টক করলাম পণ্যটা ওটা নিয়ে আসি। আমরা কিন্তু রিয়েলিতে দেখতেছি না যে পণ্যটা কেমন, বা হাতে ধরে দেখতেছি না। মানে আমরা নিয়ে এসে তারপর দেখতেছি। যখন একটা জিনিস নিয়ে আসা হয় তখন কিন্তু রিটার্ন করা যায় না। ওই যে অনেক সময় ১ নাম্বার জিনিস পাই না। আমাদের ছোট, ছোট উদ্যোক্তারা ২ নাম্বার জিনিস পায়। ওই ২ নাম্বার জিনিসটাই অনেক সময় সেল করতে যেয়ে কি হয়, ওই যে এখন কাস্টমারের একটা বিশ্বাস হারাইলো, এই বিশ্বাসটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। আর এই বিশ্বাসের জায়গাটা কিন্তু একজন উদ্যোক্তার উপর পড়ে না, অনেকগুলো উদ্যোক্তার উপর পড়ে। তখন ভাবে যে এরা ছোটখাটো উদ্যোক্তা, বা এই বাটিক জিনিস নিয়ে কাজ করছে, বাটিক নেই ২ নাম্বার জিনিস। কিন্তু আমিও যে ১ নাম্বার জিনিস নিয়ে কাজ করতে পারি, বা আমিও যে ভালো জিনিস দিতে পারি, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। এই প্রভাবটা মানে খুব বেশি পড়ছে। আর বিশেষ করে আমি আমার বাটিকের ক্ষেত্রে দেখি, বাটিকের মূলত খুব টাইলারের মধ্যে কিন্তু খুব অল্প সংখ্যক কিছু ডিজাইন নিয়ে কাজ করা হয়, বুঝছেন? বাটিকে কিন্তু খুব বেশি ডিজাইন নেই। আর আমরা যখন ডিজাইনের মিল পাই, মনে করি যে এই ওর কাছ থেকে তো এই ডিজাইনটা নিয়েছিলাম, এরকম সমস্যা হয়েছে, ওর কাছ থেকে নিলে মনে হয় এই ডিজাইনটা এরকম সমস্যা হবে। কিন্তু এখানে কিন্তু কাপড়ের রঙের মান, আর হচ্ছে কাপড়ের কোয়ালিটি, অনেক কিছু একটু চেঞ্জ থাকে, যেটা আমরা ডিজাইন দেখে মানে কখনো মানে করতে পারি না, মিলাতে পারি না। কিন্তু এই যে এই জায়গা থেকে একটু আরেক জায়গায় এসে বিশ্বাস করতে অনেকই কষ্ট হয়ে যায়। এই জায়গাটা মানে খুবই প্রবলেম ফেস করতে হয়। কারণ যখন দেখা যায় কোয়ালিটি ডিফারেন্স হয়, দামের ডিফারেন্স হয়, আর অনেকে কি করে খুব এম লাভ রেখে আবার ওই পণ্যটা বিক্রি করে। তখন দেখা যায় কি যে অমুক জায়গা থেকে আমি অল্প দামে কিনেছি, আপনার থেকে এত বেশি দামে কিনতে হবে। কিন্তু কিন্তু হবে কেন? ওই ক্ষেত্রে দেখা যায় যে ভালো জিনিসের মূল্যটা থাকে না। ওই প্রবলেম গুলো আমার বিশেষ করে আমি খুব বেশি ফেস করি, যে বাটিক মানে এত দাম, কিন্তু সেটা কোয়ালিটি রং তো আসলে বোঝানো যায় না। বিশেষ করে আমরা যারা অনলাইন উদ্যোক্তা, তারা তো আর না। ওই ক্ষেত্রে সত্যি সমস্যাটা হয় আরকি। খুব ভালো বললেন আপু। আপু, আপনি যেহেতু নিজে প্রোডাক্ট তৈরি করছেন, আপনি কি পাইকারি কাপড় দেন? মানে অনেকে তো খুচরা সেল করে একটা দুটো, তো সেই জায়গা থেকে কি যে কেউ যদি পাইকারি দামে নিতে চায়, সেই ধরনের কোনো সুযোগ আছে আপনার কাছে? না আপু, আমি কখনো হোলসেল করি না। যদি কোনো কেউ যদি একটা ড্রেস নিতে চায়, সেটা আমার থেকে নিতে হবে সারা বাংলাদেশের মধ্যে। আর কারোর কাছে সেই জিনিসটা পাবে না। এজন্য আমার ড্রেসের পরিমাণ আমি খুব কম রেডি করি। ৫ পিস ৬ পিস এরকম, একেকটা ড্রেস ৫ পিস ৬ পিসের বেশি। এটা ১ থেকে ৫ পিস নিলেও আমার থেকে নিবে, ১ পিস নিলেও আমার থেকে নিবে। আমি কোনো হোলসেল করি না, কোনো কিছু করি না। আমি নিজের ডিজাইন তার মানে নিজে নিজে আপনার আপনার পুরো বিষয়টাই হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েশন। আসলে অনেক উদ্যোক্তারাই ক্রিয়েশন শব্দটা উচ্চারণ করলে ক্রিয়েশনের মিনিংটা অনেকেই বুঝে না। আপনি সেই জায়গা মানে পারফেক্ট, নিজস্ব ক্রিয়েশন নিয়ে কাজ করেন। আপনি মানে আপনি, তো এই বিষয়টা খুবই ভালো। নিজের একটা আস্থার জায়গা, নিজের একটা আলাদা যে ক্রিয়েটিভিটি, সেটা আপনি ধরে রেখেছেন। আপু, জি আপু। আপনার সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম। এই যে আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আপনি ছোট বাচ্চা নিয়ে আপনি কাজ করছেন। আসলে অনেক মেয়েরাই কি করবে না করবে এই ধরনের হতাশায় থাকে, তারা পেরে ওঠে না, সাহস করে উঠতে পারে না। সেই জায়গায় আপনি যথেষ্ট সাহসী আপনি, এবং আমি বলবো একই সাথে আপনি আত্মবিশ্বাসী। আপনি আমাকে প্রথমে যেটা শেয়ার করলেন, আপনার যে মানসিক অবস্থার পরে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনি কাজ শুরু করেছেন, সেই জায়গা থেকে আমি বলবো আপনি অনেক সাহসী। তো আপনি আমাদের যে রোজকার খবরের আজকের যে অনুষ্ঠানটা, রোজকার বন্ধন, আমাদের অনেক দর্শকরা এই প্রোগ্রামটা দেখে, এই সব দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন, যেটা হয়তো তাদের জন্য অনুপ্রেরণা হবে বা তাদের জন্য কোনো বার্তা হবে, আপনি একটু বলবেন? জি আপু, আমরা যেহেতু নারী, আমাদেরকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। আর আমাদের নারীদেরকে এগিয়ে যেতে হলে অনেক বেশি পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। ওই ক্ষেত্রে আমি বলবো, যারা নারী আছে, যারা কিছু নিয়ে না কিছু নিয়ে কাজ করতে চায়, ওদের হবে শুরুর কোনো বিকল্প নেই। যা আমাদের ভিতরে প্রতিভা আছে, ছোট হোক বড় হোক, সুই সুতার কাজ হোক, বা যে কোনো একটা হোমমেড খাবার হোক, শুরু করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর যখন দেখবে যে কেউ একজন মানে আমার ফ্যামিলিতে যখন দেখবে যে না, আমি অনেক বেশি পরিশ্রম করছি, সৎ পথে চলছি,
বা সততার মাধ্যমে চলছে, এমনিতে আমার পরিবারের অন্য একজন মানুষ মোটিভেট হবে। মোটিভেট যখন হয়ে যাবে তখন কিন্তু আর আমাদের ওই প্রতিবন্ধকতার জায়গাটা থাকবে না। তাই আমার কথা হচ্ছে যে আমাদের যে প্রতিভা আছে, সেই প্রতিভাকেই কাজে লাগাইতে হবে এবং কি সেটা দিতে হবে পরিশ্রমের মাধ্যমে নিজের কাছে সত্যি। অনেক ধন্যবাদ আপু। আহ সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম আমাদের আজকের একটি মাহমুদা শিলা আপুর উদ্যোক্তা জীবনের গল্প। তিনি, তার সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে তিনি প্রচন্ড রকমের আত্মবিশ্বাসী একজন মানুষ। খুব ছোট একটা বাচ্চা নিয়ে সে কাজ করছে, এবং আরো একটা বড় বিষয়, সে দেশীয় পণ্য নিয়ে কাজ করছে এবং একেবারেই নিজস্ব ক্রিয়েশন নিয়ে কাজ করছে। নতুন পণ্যটি আপনি শুধু তার কাছ থেকেই পাবেন, অন্য কারো কাছ থেকে না। তো আপু উদ্যোগের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে, এবং সাধুবাদ জানাই দেশীয় পণ্য নিয়ে কাজ করার জন্য। কারণ আমরা আসলে দেশের এইরকম মুহূর্তে এসে সবাই দেশের পণ্য নিয়ে কাজ করতে পারি না, বা অনেকে কাজ করতে চাইও না। আর আপু যে বিষয়টা নিয়ে কাজ করছে, একজন নারী হিসেবে আমি বলবো বিষয়টা হচ্ছে আমরা যারা নারীরা পোশাক কিনি, বাটিক শব্দটা বললেই আমরা খুব সহজেই মনে করি বাটিক মানেই হচ্ছে 300-400 টাকার কাপড়। তো এই বাটিকেরও যে অনেক ভ্যারাইটি থাকে, বাটিকেরও যে কোয়ালিটি থাকে, আপু সেই বিষয়গুলো মেনটেন করে কাজ করছেন। আপনারা যারা দর্শক রয়েছেন, আপনারাও আপুর কথা থেকে আশা করে অনুপ্রাণিত হবেন, এবং আপনারা আপুর জন্য দোয়া করবেন। নিজেদের জীবনে আমাদের রোজকার বন্ধনে যে সকল অতিথিরা আছেন তাদের কথা কাজে লাগানোর চেষ্টা করবেন। ভালো দিকগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে পারলে আমরাই অনেক বেশি উপকৃত হব। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। আমাদের আগামী পর্বে আবারও দেখা হবে আলোকিত কোনো এক অতিথিকে নিয়ে, যার জীবনের গল্প শুনবো, যার উদ্যোক্তা হোক বা তিনি আমাদের সমাজে যে কোনো প্রতিষ্ঠানেই হোক বা যে কোনো ভাবেই হোক কাজ করছেন এবং আমাদের সমাজে তার কাজটা আলোকিত করছেন। অপেক্ষায় থাকবো আগামী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসলে